নাকি? অনুপাত মানে ভাগ করা, রাইট? যেমন আমি 100 টাকা ভাগ করতে চাচ্ছি। ধরো এই একজন মানুষ আর এই একজন মানুষ। এখন এই দুইজনের মধ্যে আমি কি করব? 100 টাকা ভাগ করে দিব। 100 টাকা ভাগ করব কিভাবে? একে দিব 30 টাকা আর একে দিব 70 টাকা। তাহলে এখন যদি তোমাদেরকে বলে যে এই সবাই কিন্তু স্পিকারটা অফ করে দাও, ঠিক আছে? যখন যার সমস্যা হবে তখন আমাকে তোমরা জানাবা, আর তারপর সাথে সাথে আবার মিউট করে দিবা, যাতে বারবার যাতে বলতে না হয়, ঠিক আছে? তাহলে নাও, এই যে আমি 100 টাকা ভাগ করে দিলাম, 30 টাকা দিলাম একজনকে, 70 টাকা দিলাম আরেকজনকে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 100 টাকা তুমি এই দুইজনকে কোন অনুপাতে ভাগ করছো, তো অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগফল। তো তুমি কি করবা? এটাকে ভাগ করো 30/70, এটাও করতে পারো, অথবা 70/30, এটাও করতে পারো, ঠিক আছে? ওটা ডিপেন্ড করবে তুমি কোন ব্যক্তির কথা আগে বলতেছো। তাহলে যদি অনুপাত তুমি যে বের করতে চাও, 0 0 কাটা 7:3 আসবে, রাইট? এটাই তো নাকি? এটাই তো অনুপাত। তুমি 100 টাকা দুইজনের মধ্যে কোন অনুপাতে ভাগ করছো, তুমি বলবা 100 টাকার 7 ভাগ দিছি আমি এখানে, আর 3 ভাগ দিছি এই লোকটাকে। এভাবে বলতে পারি না আমার অনুপাতটা? অবশ্যই এরকম বলতে পারি। তাহলে এটাই হচ্ছে অনুপাত। তুমি একটা জিনিসকে দুইজনের মধ্যে ভাগ করে দিবা বা তিনজনের মধ্যে ভাগ করে দিবা, ওই একটা জিনিসের কতটুকু অংশ একজন পাইছে, সেটাই তো অনুপাত, রাইট? তো ঠিক একইভাবে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রেও আমরা এভাবে অনুপাত বের করব। দেখো কিভাবে বের করতেছি আমরা। আরো একটা কথা তোমাদের বলার ছিল, শোনো। আমরা দেখবো যে এই আমরা তো প্রত্যেক চ্যাপ্টার শুরুর আগে অবশ্যই চ্যাপ্টারে কি কি আছে সেগুলো নিয়ে আমরা থিওরি আলোচনা করব, ঠিক আছে? তারপর আমরা ম্যাথে যাব। এখন কথা হচ্ছে থিওরির ক্ষেত্রে, থিওরিতে তো অনেকগুলো সূত্র থাকে। যেমন থিওরি বলতে কি বোঝায়? যে একটা সূত্রগুলা কিভাবে আসলো, ওটা ডেরিভেশন মানে কি, ওটা কিভাবে আসলো, ওটা প্রমাণ। এখন যেই সব প্রমাণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বোর্ডে তো আর প্রমাণ আসে না, প্রমাণ কোনো সূত্রেরই দরকার নেই, বাট ভর্তি পরীক্ষায় কতগুলো সূত্রের প্রমাণ আমাদের দরকার হয়, যে কিভাবে আসলো ওটা, ওখান থেকে বেসিক করে তোমার ম্যাথ আসে পরীক্ষায়। তাহলে ওইসব প্রমাণ আমরা দেখবো। আর যেসব প্রমাণের দরকার নাই, যেগুলো দিয়ে কোনো কোশ্চেন বোর্ড পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় আসে না, সেগুলা প্রমাণ আমি করাবো না। কিন্তু এটা প্রত্যেকটা স্টুডেন্টের নৈতিক দায়িত্ব যে ওই প্রমাণগুলা সে নিজে নিজে দেখে ফেলবে বাসায়, ঠিক কিনা বলো? একটা সূত্র। জি ভাইয়া। এই আমার কথা সবার ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে জি ভাইয়া, অল ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, অল হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে তাইলে। হ্যাঁ, তো যেটা আমি কি বলতেছিলাম, যে আমি বলতেছিলাম প্রত্যেকটা সূত্রের প্রমাণটা আমি দেখাবো না। যেগুলো সূত্রের প্রমাণ বোর্ড পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় দরকার হবে, যেখান থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো প্রমাণ আমি দেখাবো। কারণ বাকিটাগুলো যদি দেখাতে চাই, এগুলো টাইম লস হবে এখানে। তো কিন্তু তোমরা যদি নিজেদের দায়িত্ব বুঝে তোমরা যদি প্রমাণগুলো নিজেরা বাসায় দেখো, তাহলে আমি অবশ্যই অনেক খুশি হব। এটা তোমাদের এটা একটা স্টুডেন্টের নৈতিক দায়িত্ব নাকি? একটা জিনিস কিভাবে আসলো ওটা যদি তোমরা নাই দেখলা, নাই জানলা, জাস্ট সেটা সূত্র মুখস্থ করলা, তাহলে কি হয়? আমি এখানে টাইমের অভাবের কারণে সেটা দেখাচ্ছি না, কিন্তু এর মানে এই না যে ওটা তোমরাও দেখবা না। যেমন আমি ধরো একটা সূত্র লিখে দিলাম, এই সূত্রের প্রমাণটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, এর মানে কি ওটা আমরা পড়বো না? জি না, আমরা ওটা অবশ্যই পড়বো। আমি সেটা করাবো না, বাট তোমরা অবশ্যই বাসায়, সেটা তোমাদের নৈতিক দায়িত্ব, তোমরা ওটা বাসায় দেখে নিবা। যদি প্রমাণ কোনো লাইন বুঝতে না পারো, তাহলে আমাকে জানাবা, আমি ওই লাইনে হেল্প করে দিব। কিন্তু এক একটা সূত্রের প্রমাণ বড় বড়, অনেক সূত্রের প্রমাণ দেখা দিকে দেখা যাবে আমার ক্লাস শেষ, তাহলে কি লাভ বলো? সেটা কোনো পরীক্ষাতেও আসবে না, সেটা কোনো ভর্তি পরীক্ষাতেও আসবে না, তো আমি কেন ওটাতে সময় নষ্ট করব? তোমাদের নিজের দায়িত্ব অনুসারে তোমরা সেটা দেখে নিবা। কথা কি ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি কথাটা আমি কি বলতে চাচ্ছি? আশা করি জি বুঝাতে স্যার। পারছি। হ্যাঁ, তো চলো। কিন্তু তোমরা অবশ্যই দেখো বাসায় প্রমাণটা, আর না বুঝলে কোনো লাইনে আটকে গেছো যে এই লাইনটা কিভাবে আসলো বুঝতেছি না, এই টার্মটা কিভাবে বসাইলো আমি বুঝতেছি না, আমাকে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই লাইনে আমি তোমাদের হেল্প করে দিব যে হ্যাঁ এই লাইনটা এভাবে আসছে। ওকে, আশা করি কথা ক্লিয়ার করে ওকে ফেলছি। স্যার। এবার কথা কথা বলছি অনেক, এবার আসো আমরা কাজে ফিরে আসি। তো চলো, এই চ্যাপ্টার আমরা 3.2 শুরু করতেছি। 3.2 শুরু করতেছি। 3.2 আমাদের দেখব কি করব আমরা এখানে, অনুপাতের অঙ্কগুলা করব আমরা। অনুপাতের অঙ্ক বলতে কি বোঝাচ্ছে আসো। যেমন দেখো, এই যে ধরো একটা স্ট্রেট লাইন, ওকে, একটা স্ট্রেট লাইন এ আর বি, একটা স্ট্রেট লাইন ধরলাম। এখন এই রেখাকে আমি ভাগ করে দিব,
কয় ভাগে? 2 ভাগে ভাগ করব এই রেখাকে। তো 2 ভাগে ভাগ করতে হলে আমাকে কয়টা বিন্দু লাগবে? আমাকে জাস্ট একটা বিন্দু লাগবে 2 ভাগে ভাগ করতে হলে। দেখো এই যে একটা বিন্দু এখানে বসিয়ে দিলাম, বিন্দুটাকে ধরলাম সি। এবার এই সি বিন্দুটা এবি রেখাকে 2টা ভাগে ভাগ করে দিছে। এই যে এসি একটা ভাগ আর বিসি একটা ভাগ। ঠিক আছে? এখন অনুপাত আমি বের করতে যাচ্ছি। কিসের অনুপাত বের করব? আমরা দূরত্বের অনুপাত বের করব। যেমন এই যে সি বিন্দুটা এবি রেখার মাঝখানে আছে, তাহলে মাঝখানে না, মানে ভিতরে কোনো একটা জায়গায় আছে, তাহলে আমরা কি বের করব? আমরা দূরত্বের অনুপাত বের করব। মানে এ থেকে সি কত দূরে আছে? আমি ধরলাম m1 দূরত্বে আছে। বি সি থেকে কত দূরে আছে? আমি ধরলাম m2 দূরে আছে। তাহলে তাহলে আমরা কি বলতে পারি যে সি বিন্দুটা এবি কে কোন অনুপাতে ভাগ করছে? সি বিন্দুটা এবি কে m1:m2 অনুপাতে ভাগ করছে, যার m1 হচ্ছে এতটুকু, m2 হচ্ছে এতটুকু। এই দুইটার যে অনুপাত নিব, বাস সেটাই হবে আমাদের অঙ্কের। আজ কিভাবে অঙ্ক আসে সেটা তো আমরা এখন দেখবই। তো অনুপাত বলতে আমরা কিসের অনুপাত বের করতেছি? দূরত্বের অনুপাত বের করতেছি। ওকে? আর আর যে বিন্দুটা, এই যে কোন বিন্দুটা ভাগ করছে এবি কে? সি বিন্দুটা এবি কে ভাগ করছে কোন অনুপাতে? m1:m2 অনুপাতে। ঠিক আছে? তো এই সি বিন্দুটা কত হবে? কোন বিন্দু যদি এবি কে m1:m2 অনুপাতে ভাগ করে, তাহলে সি বিন্দুটা বের করো। বিন্দু বের করা মানে ভুজ আর কোটি বের করা। তাহলে সি বিন্দুর ভুজ আর কোটি আমি ধরে নিলাম এক্স আর ওয়াই, আর এ বিন্দু ধরে নিলাম x1 y1, আর বি বিন্দু ধরে নিলাম x2 y2। ঠিক আছে? সি বিন্দুটা হলো এক্স ওয়াই আর এ হচ্ছে x1 y1 x2 y2। তাহলে এই সি বিন্দুটা কিভাবে বের করতে পারবা জানো? সি বিন্দুটা আমি সূত্র লিখতেছি, সূত্রের প্রমাণটা তোমরা বাসায় অবশ্যই দেখে নিও। তাহলে সি বিন্দুটা হবে এমন, সি বিন্দুটা হবে, সি বিন্দুটার ভুজ, এই যে সি বিন্দুটার ভুজ মানে এক্স, এক্স হবে এটা, এটা হচ্ছে সি বিন্দুর, যে বিন্দুটা ভাগ করছে সেই বিন্দুটার ভুজ। আর যে বিন্দুটা ভাগ করছে তার কোটি কত হবে? কোটিও এমনই হবে দেখতে, শুধু এখানে ওয়াই বসাতে হবে। এখন এই যে আমি যে ভাগ করলাম, এখন সি বিন্দুটা এ বি এর মাঝখানে কোনো একটা জায়গায় আছে না? তাহলে এই ধরনের ভাগকে বলে হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। কি বলে? অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণ বলতে যে বিন্দুটা কোনো রেখাকে ভাগ করবে, ওই বিন্দুটা ওই রেখার মাঝে কোনো একটা জায়গায় থাকতে হবে। যেমন সি বিন্দুটা এ বি এর মাঝখানে কোনো একটা জায়গায় আছে, তাহলে আমি বুঝে যাব যে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত, ওটা আমরা বের করে ফেলতে পারবো। এখন সাপোজ তোমাকে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে, সি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে, সি বিন্দুটার মান দিয়ে, সি বিন্দুটার ভুজ আর কোটি দিয়ে দিছে, বি বিন্দুটারও ভুজ কোটি দিয়ে দিছে, তাহলে এই তিনজনের মধ্যে যে কোনো দুইজন জানা থাকলে আরেকজনকে বের করা যাবে না? বলো, অবশ্যই বের করা যাবে। হ্যাঁ, তাহলে এটা ছিল অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা, এটা ছিল অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা। এখন আমরা যেটা দেখব, হ্যাঁ, বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে আবার কখন বহির্বিভক্তিকরণ হবে সেটাও বুঝে নাও। বহির্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে দেখো, ধরো এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন আমরা আমরা কি বলছি যে অনুপাত কিসের অনুপাত? দূরত্বের অনুপাত। তো এখন দূরত্বটা নিব কোনটা জানো? এই দূরত্বটা নিব যেটা হচ্ছে m1, আর এই দূরত্বটা নিব যেটা হচ্ছে m2। তাহলে দেখো এখন যে বিন্দুটা আমরা যে রেখাকে আমরা ভাগ করতেছি, ওই রেখার বাহিরে বিন্দুটা অবস্থিত না? দেখো তো, সি বিন্দুটা এ বি এর বাহিরে অবস্থিত, তাহলে এই বিভক্তিকরণকে আমরা বলবো বহির্বিভক্তিকরণ। যে রেখাকে আমরা ভাগ করতেছি ওই রেখার বাহিরে কোনো বিন্দু আছে, তাহলে আমরা বলবো বহির্বিভক্তিকরণ। আর অনুপাতটা হচ্ছে m1:m2। তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে, এটার যে বিন্দুটা বহির্বিভক্ত করছে সি বিন্দুটা, তার ভুজ হবে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, আর y হবে m1 y2। জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য। এই যে অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা যেভাবে প্রমাণ করছে, বহির্বিভক্তিকরণের ফর্মুলা এই যে এটাও সেম একই ভাবে প্রমাণ করছে। তো একটা প্রমাণ দেখলেই এনাফ হবে তোমাদের জন্য। ঠিক আছে? এবার এবার দেখো,
দেখো সবাই ভাইয়া, সি বিন্দুটা কি বিন্দু এখন? মধ্যবিন্দু। তাহলে তোমরা কেউ আমাকে বলো তো, একজন বলো যে যদি মধ্যবিন্দু হয় সিটা, তাহলে সি এবি কে কোন অনুপাতে ভাগ করছে? অনুপাতটা আমাকে বলতে পারবা কি? অনুপাত? 1:1। এক হ্যাঁ অনুপাত গুড, এক। এই তো 1:1। কেন 1:1? কারণ আমি ধরো 100 টাকা সমান সমান ভাগে ভাগ করে দিব দুইজনের মধ্যে, একজনকে দিলাম 50 টাকা, আরেকজনকে দিলাম 50 টাকা। তাহলে যদি অনুপাত বের করতে চাই 50-50, তাহলে ভাগ যদি করি 1:1 আসবে, রাইট? তাহলে অনুপাতটা 1:1 আসবে। সমান সমান ভাগে ভাগ করলে অবশ্যই সবসময় অনুপাত কত হবে? 1:1 হবে, যদি সমান সমান ভাগে ভাগ করো। তাহলে এটা কি অন্তর্বিভক্তি করছে না বলো তো? হ্যাঁ, সি বিন্দুটা এ বি এর মাঝখানে আছে, তাহলে অবশ্যই অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্র কি ছিল বলো? m1 x2 প্লাস m2 x1 m1 প্লাস m2। এখন m1 হচ্ছে 1, m2 হচ্ছে 1, তো আমি যদি এখানে 1 1 বসিয়ে দেই, এই যে এখানে 1, যেখানে যেখানে m1 m2 আছে সেখানে 1 1 বসিয়ে দাও, তাহলে দেখো তো এই যে যে বিন্দুটা মধ্যবিন্দু তার স্থানাঙ্ক কত আসলো? x1 প্লাস x2 ডিভাইড বাই 2 আসলো না বলো তো? আসলো কি না? অবশ্যই। তাহলে জি মধ্যবিন্দু হলে ভাইয়া। তার যে বিন্দুটা মধ্যবিন্দু হবে তার ভুজ কত হবে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে কোটিও কত হবে? কোটির ফর্মুলার ক্ষেত্রেও তুমি যদি m1 m2 এর জায়গায় 1 1 বসিয়ে দাও, তাহলে ফর্মুলাটা আসবে এমন যে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে তোমার কি মধ্যবিন্দুর ভুজ আর কোটি বের করার নিয়ম। এটা জেনে রাখো, অনেক জায়গায় কাজে লাগবে। তো মধ্যবিন্দু কিভাবে বের করে? জাস্ট ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, শেষ। ওকে, আচ্ছা। এবার নেক্সট আমাদের ম্যাথ করতে গিয়ে কি কাজে লাগবে? নেক্সট আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো, যদি এমন হয় যে আমি একটা রেখাকে, ধরো এ বি একটা রেখা, এ বি রেখাকে আমরা 3 ভাগে ভাগ করব, 3 ভাগে, আর সমান 3 ভাগে ভাগ করব। তাহলে একটু আগেই আমরা দেখলাম যে একটা রেখাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি আমাদেরকে একটা বিন্দু প্রয়োজন হয়। তাহলে 3 ভাগে ভাগ করতে হলে কয়টা বিন্দু প্রয়োজন হবে? 2টা। দুইটা। হ্যাঁ, এই দেখো 2টা বিন্দু যদি আমি দিয়ে দেই মাঝখানে, তা দেখো তো 3 ভাগে ভাগ হলো কি হলো না? অবশ্যই ভাগ হয়ে গেল। তাহলে যদি আমি সমান 3 ভাগে ভাগ করতে চাই, সমান 3 ভাগে ভাগ বা সমান ত্রিখণ্ডক, সমান 3 ভাগে যদি ভাগ করতে চাই, তাহলে কি অনুপাতগুলা কি প্রশ্নে দিয়ে দেওয়ার দরকার আছে, না আমাদের কমন সেন্স থেকে আমরা অনুপাতটা বলতে পারি কত কত? বলো আমরাই তো একটু। বুঝতে পারবো। হ্যাঁ বলো তো, এই অনুপাতটা কত আর এই অনুপাতটা কত? কেউ বলো আমাকে। 2:1। 2:1। আরেকটা কত হবে? 1:2। 1:2। কেন 1:2 আর 2:1 হলো? এটা একটু আমরা যারা যারা পড়ি নাই আগে তাদের জন্য বলতেছি। এটা ধরে নাও সি, এটা ধরে নাও ডি। তো 1:2 আর 2:1 হওয়ার কারণ কি? দেখো আমরা ভাই এই পুরা রেখাকে আমরা 3 ভাগে ভাগ করছি আর সমান 3 ভাগে ভাগ করছি। তাহলে যদি আমি জানতে চাই সিটা কোন অনুপাতে ভাগ করছে, সমান 3 ভাগ হলে কি হবে? এইটা হবে 1 ভাগ, আর ধরো এটা নাই, এটা তাহলে কয় ভাগ? এখান থেকে এই পর্যন্ত 2 ভাগ। 2 ভাগ। তাহলে অনুপাতটা কত হলো? 1:2। ক্লিয়ার? একদম সোজা হিসাব। আর যখন তুমি কার কথা চিন্তা করবা, যদি তুমি চিন্তা করো ডি এর কথা, এই যে ডি এর কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তাহলে কি হবে বলো তো? এই ভাগটা হচ্ছে 2 ভাগ আর এই ভাগটা হচ্ছে 1 ভাগ। তাহলে অনুপাতটা কত হবে বলো? 2:1 হবে। তাহলে যদি আমাদের, রাইট রাইট, তাহলে এখন যখন তোমাকে প্রশ্নে বলে দিবে, কি বলে দিবে প্রশ্নে, যে একটা রেখাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, তখন কিন্তু অনুপাত দেওয়া থাকবে না, তোমাকেই বুঝে নিতে হবে যে অনুপাতটা কত। অনুপাতটা হবে কত? একটা হবে 1:2 আর একটা হবে 2:1। আশা করি বুঝতে পারছো। এবার আসো, আর কি কি লাগবে আমাদের এই চ্যাপ্টারে? আমাদের আচ্ছা যতটুকু বুঝালাম ততটুকু দিয়ে আমাদের আরো কি কি এই অঙ্ক করতে পারি সেটা একটু দেখে নাও। যেগুলো অঙ্ক সূত্র বসালে হয়ে যায়, আশা করি তোমরা নিজেরাই ওগুলা পেরে যাবা। তো ওগুলা আমি এখানে করব না, আমি করব যেগুলোতে তোমাদের একটু ধারণা দিতে পারি যে এই অঙ্কগুলা পারলে আসলে সবগুলাই তাহলে পারবা, এমন যদি হয় সেগুলো দেখো। আর অবশ্যই সমস্যা হলে, অবশ্যই সমস্যা হওয়ার কথা, বাসায় যখন তুমি অঙ্ক করবা সমস্যা বের হবেই, তখন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে শেয়ার করবা।
চলো দেখো, যেমন এই অঙ্কটা আমরা করতে পারি যে কি বলছে প্রশ্নটা। এই তোমরা বোর্ড দেখতে পাচ্ছ না? ক্লিয়ার না সবার বোর্ড? দেখো তো। মূল বিন্দু -3, -2 ও 6,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু। দেখো কি বললাম, যে মূল বিন্দুটা হচ্ছে এটা দেখাইতে বলছে, দেখাও। এটা আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে যে মূল বিন্দুটা হচ্ছে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু। এখন ত্রিখণ্ডক বিন্দু আমরা কিভাবে প্রমাণ করব? তোমরাই বলো আমাকে। আমাদের থিওরি অনুযায়ী আমরা যে একটু আগে শিখলাম, ত্রিখণ্ডক বিন্দু হতে হলে কি হইতে হয় বলতো? অনুপাতটা কত হইতে হয়? একটা হইতে হয় 1:2 আর একটা হতে হয় 2:1। যদি আমি এই অনুপাতটা দেখাতে পারি, হয় 1:2 না হলে 2:1, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে এটা ত্রিখণ্ডক বিন্দু। কারণ 1:2 আর 2:1 তখনই হয় যখন একটা ত্রিখণ্ডক বিন্দু থাকে। এখন যদি ত্রিখণ্ডক বিন্দু যদি আমি অনুপাতটা প্রমাণ করতে পারি, অনুপাতটা যদি দেখা দিতে পারি 1:2 আর 2:1, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে মূল বিন্দুটা হচ্ছে এদের একটা ত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে? তাহলে দেখো চিত্রটা একটু একে একে কাজ করব আমরা প্রত্যেকটা অঙ্কই। কারণ কি, এই যে এই প্রশ্ন কিন্তু তোমার উদ্দীপকে লেখা থাকে না, উদ্দীপকে জাস্ট একটা চিত্র দেওয়া থাকে, ওখান থেকে তো ওভাবেই আমাদেরকে প্র্যাকটিস করা উচিত। এ ধরে নাও এই যে একটা বিন্দু, এই বিন্দুটা কত দেওয়া? -3, -2, আর এই বিন্দুটা কত দেওয়া? 6,4। আর এই যে তোমার মূল বিন্দু, এই যে মূল বিন্দু কত, সরি এটা মূল বিন্দু না, এটা মূল বিন্দু কত? 0, 0 ধরে নিলাম। এই যে সেই মূল বিন্দু 0, 0। ওকে, এখন এটা তাহলে অনুপাতটা আমরা কত ধরে নিব? m1:m2, রাইট? তাহলে আমাকে বলো, অনুপাত বের করতে হবে, সব দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি এখানে বলো? একটু কথাগুলা সাজায় তো তোমরা লিখতেই পারবা নাকি এভাবে, যে ধরি 0, 0, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। 0, 0 এ বি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? যে ধরি এইটা এবি কে m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে যেই বিন্দুটা অন্তর্বিভক্ত করে সেই বিন্দু তো আমাদের জানা আছে, তাই না? 0, 0 এটা অন্তর্ভুক্ত করছে, এটা আমাদের জানা আছে। তাহলে আমি কি সূত্র লিখবো? ওই যে x ইজ ইকুয়াল টু, এক্সটা কি ছিল জানি সূত্রে, বলো তো একজন, বলো এক্সটা কি ছিল? ওই যে আমরা x ইজ ইকুয়াল টু সূত্র যে অন্তর্বিভক্তিকরণের বের করছিলাম, এক্সটা কি ছিল? যে বিন্দু না না না, আমি সেটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি না, আমি আজ করতেছি যে আমরা যে সূত্র লিখছি অন্তর্বিভক্তিকরণে, সেখানে এক্সটা কি ছিল? যে বিন্দু মধ্যবিন্দু রেখাটিকে অন্তর্ভুক্ত করবে সেই বিন্দুটি কি বিন্দু রে? মূল বিন্দু এক্স, মানে মূল বিন্দু যে বিন্দুটা অন্তর্ভুক্ত করে, রাইট, তার ভুজ। তাহলে কোন বিন্দুটা অন্তর্ভুক্ত করছে? 0, 0 না? তো 0, 0 এর ভুজ কত? 0 না? তাহলে এখানে আমরা 0 লিখতে পারবো কি পারবো না বলো? অবশ্যই পারবো। তাহলে কি লিখবো? m1x2, x2 কত এটা? 6 প্লাস m2x1, x1 হচ্ছে -3 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কত আসলো? যদি আর গুণ করি 0 হয়ে গেল, থাকলো কি 6m1 -3m2। তাহলে আমার দেখো একবারে আমি লিখে দিলাম, তোমরা তো ক্যালকুলেশন পারবাই আশা করি, যে m1/m2 কত আসবে? 3/6, মানে হচ্ছে 1/2, ওটা না? তাহলে কি লিখতে পারি? সুতরাং m1 এই সবাই মিউট করে দাও। তোমার কত? 1:2। এই যে অনুপাতটা বের হয়েছে 1:2, তাহলে অবশ্যই এটা একটা কি বিন্দু? সুতরাং কি লিখতে পারি? সুতরাং 0, 0 হচ্ছে এবি রেখার একটি ত্রিখণ্ডক বিন্দু। শেষ।
কথা শেষ। এবার এর সাথে কিছু লেজ লাগানো ছিল এই প্রশ্নে, ওটা আমি লিখি নাই। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অপর সমত্রিখণ্ডক বিন্দু আমি কোনটাকে ধরে নিতে পারি বলো? এটাকে ধরে নেই সি, এটা আমি জানি না, আর এটা ছিল তোমার বি 6,4। তাহলে এখন তো এটা সূত্র বসালে পেয়ে যাবে না? তোমরা বলো এটা কি আমার করতে হবে? আর অনুপাত জেনে গেছি না? এটা যদি 1:2 হয় 100% এটা কত বলেন? 2:1। তাহলে এবার সূত্র বসালে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা একটু এখানে আরো সহজ কাজ করব জানো সি বের করতে। যখন তোমাকে সমত্রিখণ্ডক বিন্দুগুলা বের করতে বলবে, তুমি বলো সি বিন্দুটা এইটার মধ্যবিন্দু না? সি বিন্দুটা অবশ্যই এই এই যে এই রেখা, এটাকে ও ধরো, ওবি রেখার মধ্যবিন্দু। আমি কি ভুল বলতেছি? সি বিন্দুটা হচ্ছে ওবি রেখার মধ্যবিন্দু। তাহলে কি আমার এখানে আর অনুপাতের সূত্র বসানোর দরকার আছে ঝামেলা করার? আমরা মধ্যবিন্দু সূত্র বসিয়ে কি সি বের করতে পারি না বলো? জি সি স্যার। বিন্দুটার মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ওকে, সিটা হচ্ছে ওবি রেখার মধ্যবিন্দু। এটা জাস্ট তোমরা লিখে রাখো যাতে বাসায় করতে মনে রাখতে যে এইভাবেও আমি অঙ্কটা করতে পারি। সি হচ্ছে ওবি রেখার মধ্যবিন্দু। এবার মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করবা, তাহলে আমি পেয়ে যাবো সি বিন্দু। ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো সোজা। প্রথম দিকের অঙ্কগুলো তো সরলরেখার 3.1 থেকে 3.4 একদম ইজি ইজি অঙ্ক, বেশিরভাগ কতে আসে। এবার আমি প্রত্যেকটা অঙ্কের ব্যাপারে তোমাকে হিন্টস দিতে থাকবো, তোমরা ওগুলা নিজে নিজে বাসায় করবা। হিন্টস দেওয়াটা শুধু দরকার, বাকি অঙ্কগুলো একদম সোজা। আর আমি প্রত্যেক নিয়মেরই অঙ্কগুলা দেখায় দিব যাতে তোমরা বাসায় করে ফেলতে পারো। ঠিক আছে? আরেকটা কথা, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট যে তোমরা যদি এই যে কয়েকজন যে আমার সাথে আসো 1-1.5 ঘন্টার জন্য, তারা যদি কোনো কিছু না বুঝো চুপ করে বসে থেকো না, না হলে সময়টা নষ্ট হবে। আর তুমি তো নিজে নিশ্চয়ই চাও না যে তুমি 1.5 ঘন্টা হা করে তাকায় থাকো। তোমরা যে জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে আস্ক করো যে এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, আমি কিছুই বুঝতেছি না, কি করতেছেন না করতেছেন আমি কিছুই বুঝতেছি না, অবশ্যই ফ্র্যাঙ্কলি বলে দিও, কোনো সমস্যা নাই। না হলে তোমাদেরই লস, বলো, তোমাদেরই তো সময় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আপনি এর আগের পার্টের মধ্যে পোলার সমীকরণ করেছিলেন যে, ওইখানে আমি একটা অঙ্কে গিয়ে অর্ধেকে গিয়ে মানে বেঁচে গেছি, কিরকম ভাবে বুঝলাম, ওইটা কি করব? তুমি কি এখন জয়েন করছো আপু? এখন তুমি জয়েন করলে? আমি শুরুতেই বলে দিছি এই কথা যে যার যার সমস্যা আছে তারা ছবি তুলে, যে অঙ্কের সমস্যা ছবি তুলে হোয়াটসঅ্যাপে যে তোমরা অ্যাড আসো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা আপলোড করে দিও। তাহলে নেক্সট ক্লাসে আমরা সেটা কি করব, সলভ করে ফেলবো। যেমন যেমন আজকে আমি ক্লাসগুলো করাচ্ছি, বাসায় তোমরা অঙ্ক করবা, আই হোপ অঙ্ক করবা। অঙ্ক করার পর যে সমস্যাগুলো তোমরা অঙ্ক পারতেছো না বা আটকায় গেছো, সেটার ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবা। হোয়াটসঅ্যাপে শেয়ার করবা, তাহলে আমি নেক্সট ক্লাসে এসে অঙ্কগুলো সলভ করে তারপর সামনে আগাবো। ক্লিয়ার সব? বুঝতে ওকে। পারছি? জি। হ্যাঁ চলো, এবার এবার আসো নেক্সট অঙ্ক একটা করি। আচ্ছা, ঠিক একইভাবে যদি এরকম কোনো অঙ্ক দেয়, দেখো আমি উদ্দীপক আকারে অঙ্ক লিখতেছি। যেমন দেখো প্রশ্ন উদ্দীপকে কিভাবে দিতে পারে। যেমন ধরো এবি একটা সরল রেখা, এই যে এবি একটা সরল রেখা। এখন তোমাকে বলছে কি এবি সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে। কোন দুইটা বিন্দু? এই দুইটা বিন্দু। বিন্দুগুলা কত কত? 3 3 আর কত 8 5। ওকে, 3 3 আর 8 5। এখন তোমাকে বলছে এ আর বি বের করতে। পারবো কি পারবো না বলো? সূত্র বসালেই হয়ে যাবে, ঠিক কি না? যেমন আমি আগেই বলে দিচ্ছি এখানে অন্তর্বিভক্তিকরণের সূত্র অ্যাপ্লাই করার কোনো দরকার নাই, যেহেতু এরা সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে এটাকে ধরে নাও x1 y1 আর এটাকে ধরে নাও x2 y2। তাহলে আমাকে বলো যে আমি যদি বলি যে AQ রেখার মধ্যবিন্দু P, কোনো দোষ দোষ আছে এটাতে? AQ রেখার না স্যার। মধ্যবিন্দু P, তাহলে মধ্যবিন্দু সূত্র যদি অ্যাপ্লাই করি, মধ্যবিন্দুর সূত্র যে আমরা লিখছিলাম x মানে কি যে বিন্দুটা মধ্যবিন্দু তার ভুজ। তাহলে এখানে মধ্যবিন্দুকে, মধ্যবিন্দু হচ্ছে তোমার p, p এর ভুজ কত 3, তাহলে 3 সমান সমান কত লিখবো? ভুজ দ্বয়ের যোগফল মানে x1 প্লাস 8 ভাগ 2। তাহলে এখান থেকে দেখো তো x1 এর মান পেয়ে গেলাম না? জি ভাইয়া। তাহলে ঠিক একইভাবে 3 সমান সমান আবার কোটি করবা,
ঠিক আছে, তাহলে এই দুইটা বিন্দু দেওয়া থাকলে এগুলো বের করতে পারি, এই দুইটা বিন্দু দেওয়া থাকলে এগুলোও বের করতে পারি, কোনো সমস্যা নাই। এগুলো অঙ্ক অবশ্যই তোমরা বাসায় পারবা, এগুলো অঙ্কে আমি এখন আর সময় নষ্ট করব না এখানে। এবার দেখো এই অঙ্কটা কইরো, বাসায় কইরো, প্রতিদিনের কাজ প্রতিদিন কইরো, তাহলে পড়া কম লাগবে আর তোমাদের কষ্ট হবে না পড়ালেখা করতে। এবার দেখো এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক দুইটা আছে, আমি একটা করাচ্ছি, তাহলে একটা অঙ্ক তোমরা নিজেরাই পারবা। যেমন দেখো এই অঙ্কের কথা বলতেছি যে এই মিউট করো, বারবার বলতে কেন, মিউট করে ফেলো। দেখো এই অঙ্কটা দেখো, এটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে যে এ বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান সমান 3bc হয়। তোমরা এখানে সরলরেখা অনেকেই করছো, অনেকে অনেক কিছু করছো এখানে আগেও, বাট আমি একটু বলি আমি কোন কোন চ্যাপ্টারগুলো আগে পড়াই। আমি সেই চ্যাপ্টারগুলো আগে পড়াবো যেগুলা একটু বড় চ্যাপ্টার, যেমন দেখো সরল রেখা হলো একটু বড় বড় চ্যাপ্টার, তাই না, এগুলা করতে সময় লাগে। তারপর হচ্ছে তোমার ক্যালকুলাস, ঠিক আছে, তারপর ধরে নাও আর কি আছে চ্যাপ্টার 8 মানে স্থিতিবিদ্যা, ঠিক আছে। তোমাদের যেই সিলেবাসটা দিছে, তোমাদের যে শর্ট সিলেবাস এইচএসসি, তার মধ্যে এই তিনটাই হচ্ছে একটু বড় সিলেবাস, মানে একটু বড় চ্যাপ্টার, যে আমাদের সরল রেখা, ক্যালকুলাস আর স্থিতিবিদ্যা আছে। এই তিনটা যদি শেষ করতে পারি আমরা তাড়াতাড়ি, তাহলে আমাদের আর ধরে নাও যে 80% সিলেবাস কভার হয়ে গেছে, কারণ বাকি অধ্যায়গুলোটা খুবই সোজা। আচ্ছা তোমাদের ত্রিকোণমিতি আছে একটা, ত্রিকোণমিতির কথা ভুলে গেছি, ত্রিকোণমিতি, ঠিক আছে। এই চারটাই হচ্ছে আর কি বড় চ্যাপ্টার, এগুলা শেষ করতে আমাদের একটু সময় লাগে, তাই আমি এই চারটাই আগে করাবো। তারপরের অধ্যায় যেগুলো আছে যেমন ধরো কৌণিক আছে, দেন তোমার আর কি আছে দ্বিপদী বিস্তৃতি আছে, সরি বহুপদী আছে, বহুপদী আছে, তো এগুলা শেষ করতে একদমই সময় লাগবে না, ঠিক আছে। তোমার এই চারটাই ধরে নাও মেজর, ঠিক আছে, এই চারটাই মেজর, আর এই চারটাই হচ্ছে আর কি মানে কি বলবো ম্যাথের পুরো বেসিক আর কি, ঠিক আছে, যেটা তোমার সবকিছুতে এই চারটাই অধ্যায়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার ভর্তি পরীক্ষার জন্য, তোমার সবকিছুর জন্য। ওকে, তো এই চারটা অধ্যায়কে আমরা, বৃত্ত তো মাত্র দুইটা চ্যাপ্টার, বৃত্ত তো মাত্র দুইটা চ্যাপ্টার, ওটা আমরা শিখে নিব, সমস্যা নেই, বাট এই চারটা আমি আগে করাবো, ঠিক আছে, যাতে আমাদের পরে আর প্রেশার না পড়ে আমাদের উপর, এই চারটা আমরা আগে করে একটু শান্ত হয়ে যাব, ঠিক আছে। তাই আমি এই চারটেই এইভাবেই করাই, এইভাবেই করব আমরা, দেখবার কোনো সমস্যা হবে না। নাও দেখো এবার এই অঙ্কে ফিরে আসি, যেটা বলতেছিলাম, তো এ বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, তো চিত্র আঁকি, তোমার উদ্দীপকে যেভাবে দিবে আর কি। তোমরা মিউট করতেছো না কেন, আমি বুঝতেছি না, তোমরা মিউট তোমাকে এত বলতে হচ্ছে কেন বারবার। এই যে দেখো এবি কে সি পর্যন্ত বর্ধিত করছি, তাই না, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, সি বিন্দুর স্থানাঙ্ক আমি এক্স কমা ওয়াই ধরে নিছি। এবার একটা একটা কিছু দেওয়া আছে, ওকে, বহির্বিভক্ত, হ্যাঁ এই তো, এটা দেখেন আপনাদের সমস্যা এটাই, জাস্ট বর্ধিত করলেই যে বহির্বিভক্ত হয়ে যায় সেটা সেটা একটু ভুল ধারণা। সেটা কি আমাদেরকে একটা অপশন দেওয়া থাকতে হবে, এই যে একটা অপশন দেওয়া আছে, অপশন দেখে আমরা বুঝবো যে অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে আর কোন বিন্দুতে হয়েছে। জি ভাই, হ্যাঁ যেটা বলতেছিলাম যে এটা দেখে আমরা বুঝবো, এই যে এই জিনিসটা দেখে আমরা বুঝবো যে অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে, কোন বিন্দুতে হয়েছে, সেটা আমরা একটু দেখে আসো। তো আমার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া ab সমান সমান 3bc, তাহলে আমি কি লিখতে পারি না ab বাই bc সমান সমান 3/1, তাহলে দেখো তো
AB is to BC কত আসলো 3:1। এবার এই অনুপাতটা দেখে তুমি কি বুঝতেছো কমন বিন্দু কোনটা এখানে বলো তো? AB BC এর বি মধ্যে কমন বিন্দু হচ্ছে B, তাহলে বি AB একটা ভাগ BC আরেকটা ভাগ, তাহলে এটা কি অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে এরকম চিত্র ছিল নাকি বহির্ভুক্তিকরণের ক্ষেত্রে ছিল? এটা অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে তাহলে শুনেন, যদিও সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে কিন্তু প্রশ্নে আবার অনুপাতটা দেওয়া কিসের? প্রশ্নে অনুপাতটা দেওয়া যে বি বিন্দুটা এসি কে কোন ভাগে ভাগ করছে? বি বিন্দুটা এসি কে 3:1 অনুপাতে ভাগ করছে। এটা বলতে পারি না আমরা অনুপাত দেখে? বলো, বি বিন্দুটা এসি কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। যদিও এখানে বর্ধিত করার কথা বলছিল কিন্তু আমরা এটা দেখে বুঝলাম আমার অনুপাতটা দেওয়া কিসের? অন্তর্বিভক্তিকরণের। কোন বিন্দুর ক্ষেত্রে? বি বিন্দুর ক্ষেত্রে। তার আমরা যে এখানে সূত্র বসাবো, কার সূত্র বসাবো ভাই? আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র বসাবো, তাহলে আমরা সি বিন্দুটা খুব ইজিলি পেয়ে যাব। আসো এখন আমি দেখো অঙ্কটা করবা কিভাবে, তুমি চাইলে আলাদা আলাদা ভুজের সূত্র বসাতে পারো। আচ্ছা হ্যাঁ, এটাই করতে হবে, আর কোনো উপায় নেই, যেটা বলতেছি দেখো খেয়াল করো। তো না, এই যে কোন সূত্র বসাবো আমরা? অন্তর্বিভক্তির সূত্র বসাবো। যে বিন্দুটা অন্তর্বিভক্ত করছে তার ভুজ আমরা জানি কত? 4। তাহলে 4 ইজ ইকুয়াল টু কত লিখবো? 4 ইজ ইকুয়াল টু লিখবো m1 x2 প্লাস m2 x1, সরি m2 কত ছিল? m2 1, m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে 3 প্লাস 1। এই আমি কি ঠিক করছি কি করি নাই? অবশ্যই ঠিক করছি আশা করি। 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত আসছে? 16। তাহলে আমি একবারে লিখে দিলাম, তোমার কত আসবে? 6 আসবে, রাইট? এটা কি পেয়ে গেলাম? এটা আমি পেয়ে গেলাম হচ্ছে এই তোমার এই ভুজটা পেয়ে গেছি। এবার আমরা কোটি বসাই, কোটির সূত্র বসাই, -5 ইজ ইকুয়াল টু কত লিখবো? মিলছে কি? -5 ইজ ইকুয়াল টু কত লিখবো? -5 ইজ ইকুয়াল টু লিখবো 3 প্লাস 1, তারপর কি লিখবো? 3 ইনটু y প্লাস স্যার 1 এখানে ইনটু, 3 কেন হলো? সূত্র বসাইছি না, m1 y2, এই যে m1 y2। খেয়াল করছিলাম। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা কোনো ডাউট থাকলে আস্ক করে ফেলবা সাথে সাথে। -20, তাহলে দেখো তো y সমান কত আসলো? y সমান আমরা দেখতে পাচ্ছি -8 আসছে। তাহলে এই যে পেয়ে গেলাম তো সি বিন্দু, এই দেখো সি বিন্দু পেয়ে গেলাম। সুতরাং সি লিখতে পারি কত? 6, -8, 6, -8। তো দেখো এই সব টাইপের অঙ্ক আরেকটা আছে, তোমরা ওরা নিজের বাসায় ট্রাই করো, না পারলে তো আমি আসি পরের ক্লাসে, সমস্যা নাই। ভাইয়া এবার অনেক আসো, বই দেখা যায় যে এই ম্যাথটা হচ্ছে বই বিভক্তির মাধ্যমে করছে। যেভাবে করুক ভাইয়া, অ্যান্সার তো অনেক ভাবে হইতে পারে নাকি? আমার মনে হয় তো এটা সহজ হয়েছে না বেশি? জি ভাইয়া, এটাই সহজ। তো তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটা তোমরা করবা, নিয়ম বুঝো, নিয়ম বুঝে কাজটা করবা। এবার চলো আসো নেক্সট অঙ্কটা একটু আমরা খেয়াল ভাইয়া করি। তাহলে তো দুইটা ম্যাথের অ্যান্সার তো আলাদা হবে। হ্যাঁ, অ্যান্সার আলাদা হবে কেন? ওরা আচ্ছা ভাই, এটা তো কারেক্ট, এটাই তো কারেক্ট আনসার নাকি? মিলছে তো? হ্যাঁ মিলছে তো আনসার, সমস্যা কি? তুমি কি বলতে চাচ্ছ ভাই সেটা বলো তো, কথা আগে শুনি, তোমার কি বলতে চাচ্ছ তুমি? ভাই এই ম্যাথটা আমি ফার্স্টে এইভাবে করছিলাম, বাট বইয়ে যে অ্যান্সার দেওয়া আছে ওই অ্যান্সারের সাথে মিলেনি। মনে হয় এই অঙ্ক ছিল না, তাহলে অন্য অঙ্ক ছিল। তুমি এক ভালোভাবে দেখো, দেখে আমার নেক্সট ক্লাসে জানাও, ওকে? শিওর হয়ে নিও। তাও যদি সমস্যা থাকে আমি তো বলছি আমার সাথে শেয়ার করো হোয়াটসঅ্যাপে। এবার আসো, আচ্ছা এবার আমরা একটু নেক্সট এই অঙ্কগুলো একটু করি। আসো, এই অঙ্কগুলোতে কি বলছে? অনেকগুলো অঙ্ক, সেম অঙ্কই 4-5 বার দেওয়া। তো আমি একটা অঙ্ক করবো, আশা করি সবগুলো ওই নিয়মের তুমি পারবা। সেটা হচ্ছে এই অঙ্কটা দেখো।
দেখো এখানে কি বলছে, প্রশ্নটা বুঝি, আর এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই ভাই চ্যাপ্টার এরকম থেকে অঙ্ক মনে হয় কি ভাই এমসিকিউ তো দেয়? দিতে পারে, ছোট ছোট অঙ্ক তো দিতেই পারে, ঠিক আছে। ভাইয়া আমি তো একটু নতুন ঢুকছি এইমাত্র, আমি কি আগের ক্লাসটা পাবো? জি ভাইয়া, তুমি এখন এখন জয়েন করছো? জি ভাইয়া। কেন ভাইয়া এত লেট কেন? ভাই একটা টিউশনি ছিল সেই জন্য একটু লেট হয়ে গেছিল। টিউশনি ছিল তো ভাইয়া, টিউশনের টাইমটা ফিক্স করে নাও, কারণ তুমি তো জি জানোই ভাইয়া 5টা আগামী ক্লাস আছে, ক্লাস ঠিক আছে। কিন্তু আমি কি আগেরটা পাবো? হ্যাঁ পাবা ইনশাআল্লাহ, এখন এখান থেকেই শুরু করো, ইনশাআল্লাহ পেয়ে যাবে। এবার দেখো তো নাও, এত এত বিন্দু দ্বয়ের সংযোগের রেখাংশকে x অক্ষ y অক্ষ যে যে অনুপাতে ছেদ করছে, তাহলে একটু দেখি আমাদের কথা। এখন এখন দুইটা বিন্দু আগে আমরা নিই, যেমন ধরো অক্ষের কথা যেহেতু বলছে, আমরা অবশ্যই একটা চিত্র আঁকবো। এই যে x অক্ষ y অক্ষ আমরা ধরে নিলাম, একটা বিন্দু হচ্ছে 2, -4, একটা বিন্দু 2, -4 কোথায় হবে? 2, -4 ধরে নাও এখানে কোন একটা জায়গায় হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে -3,6, -3,6 কোথায় হবে? এখানে কোন একটা জায়গায় হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দুকে এখন অ্যাড করে দাও, করে দিলাম। একটা হচ্ছে 2, -4, এটা ধরলাম a, 2, -4, আর একটাকে ধরলাম b, এটা হচ্ছে -3,6, ঠিক আছে। তো এই ab সংযোগ রেখাংশকে x অক্ষ y অক্ষ, দেখো তো এই রেখাটা কি দুই ভাগে ভাগ হয়েছে কিনা, তোমরাই বলো। হ্যাঁ অবশ্যই ভাগ হয়েছে, এই জায়গায় একটা দেখো ভাগ হয়েছে, আর এখানেও ভাগ হয়েছে, ঠিক কি না। এখানে যে ভাগটা হয়েছে এটা কোন অক্ষ দ্বারা হয়েছে? এখানে x অক্ষ দ্বারা হয়েছে, আর এখানে যে ভাগটা হয়েছে রেখাটা সেটা y অক্ষ দ্বারা হয়েছে। বুঝতে পারছো চিত্র? উদ্দীপকে কিন্তু এই চিত্রটাই দেওয়া থাকবে, উদ্দীপকে এত কথা লেখা টাইম নাই স্যারদের, জাস্ট চিত্র তুলে দিবে। এখন চিত্র তুলে দিয়ে তোমাকে বুঝাতে বলবে যে এটা বুঝাই যাচ্ছে, তোমাকে শুধু বলবে কি জানো, যে এই অনুপাতটা বের করো একটা। কেমন প্রতিধ্বনি হচ্ছে ভাইয়া? আচ্ছা এখন আশা করি ঠিক হয়ে যাবে। এখন দেখো, আচ্ছা আরেকটা কথা তোমাদের বলি, যে কোন অনুপাতকে আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারবো কি পারবো না? সাপোজ আমি কি বলতে চাচ্ছি দেখো, ধরো একটা অনুপাত হচ্ছে 4, ধরো 7। এখন যদি আমি সবাইকে 4 দিয়ে ভাগ করি তাহলে 1:7/4 হবে না? দেখো তো কি না বলো তো, যে কোনো কিছুকে আমরা 1 দিয়ে অনুপাতে 1 রেখে কাজ করতে পারি কি পারি না? অবশ্যই পারি। তো এখানে আমরা কয়টা অনুপাত বের করতে বলছে? কেমন যেন কি হচ্ছে এটা কি? সাউন্ড আওয়াজ আসতেছে। ভয়েসটা স্যার অন্যরকম আসছে। প্রতিদিনই হচ্ছে ভাইয়া। এখন ঠিক আছে কি সাউন্ড? স্যার এখন কি তো যে কোন অনুপাতকে আমি বলতেছিলাম, যে কোন অনুপাতকে আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো দেখো তো, যেহেতু দুইটা অনুপাত চাইছে, এখানেও তুমি m1:m2 লিখবা, এখানেও m1:m2 লিখবা, কেমন জানি লাগে। তাই এখানে আমি নিব কি, এখানে যদি আমি k:1 দেই, সমস্যা আছে তোমাদের কোনো? যে এই বিন্দুটা ভাগ করছে m1:m2 অনুপাতে, আর এই বিন্দুটা ভাগ করছে k:1 অনুপাতে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটা বুঝি নাই ভাইয়া, আরেকবার একটু বুঝিয়ে দেন। আর এটা কি ধরে নিতে হবে নাকি? নাকি তোমরা দেখো, আমি যেটা বলতে চাচ্ছি এখানে k:1 যদি থাকে, একটা এখানে তো একটা অনুপাত হওয়ার কথা ছিল এটার মতো নাকি, m1:m2 যেমন একটা অনুপাত, এটাও তো একটা কিছু একটা লেখার উচিত ছিল। তো আমি এটা কিভাবে লিখছি, এর কারণ হচ্ছে এই যে কোনো অনুপাতকে, সাপোজ ধরো 7:4, আমি সবাইকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে উভয় পক্ষে তাহলে এরকম হয় না? দেখো তো, তো এটাকে আমরা k ধরতে পারি, এটাকে k যে কোনো একটা সংখ্যা, আর এখানে সবসময় কত থাকবে বলো? 1 সবসময় 1 থাকবে। যে কোনো অনুপাত তুমি নিজেই বসাও, যে কোনো অনুপাত ধরো তুমি, যে কোনো ধরো x/y, তাহলে এটাকে আমরা কি করব, সবাইকে যদি x দ্বারা ভাগ করি তাহলে আমার y/x দেখো তো 1 আসছে কিনা, আর এটা যে কোনো একটা সংখ্যা হবে। বুঝতেছি? এখন বুঝছি যে কোনো অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ চলো এবার দেখো আমরা অনুপাতগুলো বের করব। এখন কথা শুনেন, যে বিন্দুটা m1:m2 অনুপাতে ভাগ করছে ওই বিন্দু কি আমরা জানি? এই বিন্দুটা কি আমরা জানি? এই বিন্দু মানে কি, ভুজালক কি, ভুজালক কি দুইটাই কি জানি না? হ্যাঁ, এই যে এই বিন্দুর
ভুজ আর কোটি কিছুই জানি না, ভুজ জানি না, কিন্তু কি জানি, কোটি কোটি জানি। কোটি জিরো। কেন? হ্যাঁ, কারণ লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে x অক্ষের উপরে কোটি জিরো হয়। তাহলে বলো তো এই বিন্দুর আমরা কি জানি আর কি জানি না? ভূত জানি। জানি ওকে ভুজ জানি কিন্তু কোটি জানি না। এই গুড। তাহলে যেটা জানি আমরা সেটা দিয়ে কাজ করব, কি করব না? তাহলে আমরা জিরো দিয়ে কাজ করি। কোটি জিরো লিখব না এখন আমরা, বলো তো? এই দেখো যে বিন্দুটা অন্তর্বিভক্তকরণ করছে সেই বিন্দুটার আমরা কোটি জানি। তাহলে আমরা 0 কত লিখব? 0 লিখব m1 x2। m1 কত আবার? m1 তো m1 ই। x2 কত? -3 প্লাস m2 আমার m2 আছে আর x1 কত? 2। আচ্ছা, আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি একটু বলো তো তোমরা? এই কি ব্যাপার, মনোযোগ দিচ্ছ? এখানে আমি কি লিখছি? এখানে যে আমি যে সূত্র লিখছি ঠিক লিখছি? জি না ভাইয়া, ঠিক লিখি নাই। এই যে তোমরা মনোযোগ দিচ্ছ না। আমি এখানে বলছি আমি কোন সূত্রটা বসাচ্ছি, খুঁজে না কোটি? এখানে কি জানি আমরা? জিরো জানি। জিরোটা কি কোটি না? কুটি ভাই কুটি তাহলে কি আমি, তাহলে কি m1 x2 ধরবো নাকি m1 y2 ধরবো? মন ওয়াই m1 y2 হ্যাঁ, তো সেটাই মনে করছো না তোমরা? চুপ করে হা করে তাকায় আছো, কিছু বলো না। আরেকজন বলতো হ্যাঁ ঠিক লিখছিস। মনোযোগ দাও, যতক্ষণ আসো মনোযোগ দাও সাথে, যতক্ষণ আসো। m2 কত লিখবো? -4 ডিভাইড বাই m1 প্লাস m2। এই যে দেখো অনুপাতটা পেয়ে গেছি আমরা ইজিলি। এই অঙ্কটাই তোমাদের একদম ভরে ভরে পরীক্ষায় আসে। একবারে লিখে দিলাম। এই যে পেয়ে গেছি। শোনো এবার কথা শোনো। এই যে আমি এই অনুপাতটা কি পাইছি পাই নাই? অবশ্যই পাইছি। এবার সাথে যদি একটা লেজ লাগাই দেয় যে এই বিন্দুটা বের করো, ধরে নিলাম এটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু। এখন তোমাকে বলে সি বিন্দুটা বের করো, তাহলে কি পারবে না? অনুপাত তো পেয়ে গেছি, এবার কি সি বিন্দুটা কি সূত্র বসালে হয়ে যাবে না? বলেন। এই যে x এর সূত্র বসালে হয়ে যাবে। পারবো ভাইয়া। আচ্ছা, এই অনুপাতটা পেয়ে গেছি, এখন অনুপাতটা বের করব আমরা। k1 বের করব। তাহলে এখানে আমরা কার মান জানি? ভুজের মানটা জানি। যে বিন্দুটা অন্তর্বিভক্তকরণ করছে তার ভুজ জানি। তাহলে ভুজ কত লিখব? এবার ভুজের সূত্র লিখতেছি, মানে m1 এখানে কাকে ধরছি? k কে ধরছি। তাহলে k m1 x2 কত? -3 k -3 প্লাস 1 into 2 ডিভাইড বাই কি লিখব? k plus 1 সমান কত হবে? -3k plus 2 is equal to 0। তাহলে -3k is equal to -2। তাহলে কি আমি লিখতে পারি না k সমান সমান 2/3? তাহলে এই যে নিচে কত আছে? 1 আছে। তাহলে আমি লিখতে পারি না k is to 1 সমান সমান 2:3। এই যে অনেক অঙ্ক এরকম আছে, অবশ্যই তোমরা পারবা, কোনো সমস্যা হবে না। এরকম অনেক অঙ্ক আছে যেখানে তোমাকে বলছে যে বিন্দুটা অন্তর্ভুক্ত করছে x ও y কে, সেই বিন্দুটা বের করো। তাহলে অনুপাত পেয়ে গেলে এখন শুধু কোটির সূত্র বসায় দিব, y বসায় দিব, অন্তর্ভুক্তিকরণের সূত্রটা পেয়ে যাবে। আমি যা যা কথা বলতেছি সব মিলে যাবে, তুমি মাসে আজকে অঙ্কটা করো। দ্যাটস ইট। আপনার ভয়েস রিভারবেট করতেছে। একটু তাহলে আমাকে সময় দাও প্লিজ।
এবারে কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো ভাইয়া এটা কি কেতাবুদ্দিনের বই? তোমরা কি শুনতে পাচ্ছ এটা? ভাইয়া ক্লিয়ার শুনতে পাচ্ছ? কিভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া ইয়া ওকে ঠিক আছে। এই এখন তো ঠিক আছে নাকি? নেক্সট নিয়মে চলে গেলাম আমরা। দেখো ভাইয়া, আমার কথা সবাই শুনতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এখন আমি কিছু বলতে চাচ্ছি। যে সব চ্যাপ্টারে ভাই, যেসব চ্যাপ্টারে একদিন যথেষ্ট, সেসব চ্যাপ্টারে আমরা একটা ক্লাসই রাখবো। যেসব চ্যাপ্টারে তোমার একটা ক্লাসে সম্ভব না, সেসব চ্যাপ্টারে আমরা 2-3 ক্লাস লাগাবো, সমস্যা নেই। কিন্তু আমি এই যে চ্যাপ্টার করতেছি 3.2 চ্যাপ্টারটা যথেষ্ট সোজা একটা চ্যাপ্টার। আমি তাড়াহুড়া করতেছি না, ঠিক আছে? আমি খুব ইজিলি পড়াচ্ছি, শান্তিমতো পড়াচ্ছি। কিন্তু কথা হচ্ছে যেই চ্যাপ্টারে তোমার একটা ক্লাস যথেষ্ট, সব নিয়ম দেখানো সম্ভব, যে যে নিয়মের অঙ্কগুলো আছে, তাহলে ওই চ্যাপ্টারে 2 দিন কেন লাগাবো? এই চ্যাপ্টারে একটা ক্লাসে সব অঙ্ক বুঝিয়ে দেওয়া সম্ভব। একটা ক্লাসে সব নিয়ম দেখা দেওয়া সম্ভব, যে যে নিয়মের ম্যাথগুলো আছে। তাহলে এটাতে কেন আমি 2 দিন লাগাবো? তো এটা আমি আজকেই শেষ করে দিতেছি। আমি সব নিয়মের অঙ্কগুলো দেখাই দিচ্ছি। তাও যার যার বইতে যদি অন্য রকমের কোনো নিয়ম থাকে অবশ্যই শেয়ার করো, যদি না পারো আমি তো দেখাই দিব নেক্সট ক্লাসে। ওকে, এইভাবে আমাদের ক্লাসটা চলতে থাকবে শান্তিমতো। আসলে তোমাদের সিলেবাস আশা করি যে তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলতে পারবো, আর কোনো সমস্যা হবে না তোমাদের। তোমাদের কলেজ তো আগামী মাসে খুলে যাচ্ছে। কতদিন করার আছে? হ্যাঁ, বুঝি নাই ভাইয়া, বলো। ভাই আপনাদের প্ল্যান কতদিনে শেষ করার আছে কোর্সটা? আমরা কোর্স রেডি করতেছি ভাইয়া, ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। দেখি, আমাদের কোর্স প্ল্যানিং চলছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের কোর্স প্ল্যানিংটা আসলে আমরা ধরতেছি নেক্সট মান্থ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ধরতেছি। তো ইনশাআল্লাহ কোর্সটা সেভাবে আমরা সেট করে ফেলবো, তারপর তোমাদেরকে জানাবো কত দিনের মধ্যে আমরা শেষ করতে চাচ্ছি। ওকে জি ভাইয়া। তো হ্যাঁ, চলো একটু দেখো। এটা হচ্ছে নেক্সট স্টেপের একটা অঙ্ক। খেয়াল করো, রম্বস সবাই চিনি না? রম্বস অবশ্যই সবাই চিনি, এত বড় হয়ে গেছে আমরা রম্বস তো চিনি। তো আমাকে একজন বলো, রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করে? রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? যে কোনো একজন বলো। হাফ ইনটু কর্ণের গুণফল। হাফ ইনটু কর্ণের গুণফল। ধরে নাও এটা রম্বস। বলো তো, রম্বস আর বর্গের মধ্যে কি পার্থক্য? একটা কোণ বর্গের একটা কোণ সমকোণ, আর রম্বসের কোনো কোণে সমকোণ নয়। একটা আর একটা রম্বসের কোনো কোণে সমকোণ নয়, আর বর্গে একটি কোণ সমকোণ। কর্ণদ্বয় সমান না ভাই রম্বসের? হ্যাঁ, এটা তো তুমি আগেও বলছো। এটা হচ্ছে 2 নাম্বার, যেটা ছেলেটা বললো যে কি, যে রম্বসের কর্ণগুলা সমান না, একটা কর্ণ ছোট আর একটা কোণ বড়। আর বর্গের একটা কোণ সমকোণ না, বর্গের 4টা কোণই সমকোণ, ঠিক আছে? আর রম্বসের কোনো কোণই সমকোণ না। এবার আমরা যে প্রমাণটা করব, আমাকে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে। তো রম্বসের ক্ষেত্রফলে যেভাবে একজন বললো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তো আমাকে কর্ণ বের করতে হবে, এসি বের করতে হবে, আর বিডি বের করতে হবে। তো দেখো তোমাদের কি কি বিন্দু দেওয়া আছে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি দেওয়া আছে, সি দেওয়া নাই। তো সি আমরা কি ধরে নিব? x, y ধরে নিব। এ বিন্দুটা ধরে নিব 2,5, বি ধরে নিব 5,9। আচ্ছা, দেওয়া আছে, ধরার কি আছে? সি দেওয়া, ডি দেওয়া আছে 6,8। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে সি বিন্দুটা বের করতে বলছে। এখানে রম্বস আছে, আয়ত আছে, আর কি আছে? সামান্তরিক আছে। যেটাই থাকুক নিয়ম সেম সব। নিয়মটা কি? কোন নিয়মে ম্যাথগুলো করলে ইজি হবে সেটা আমি তোমাদেরকে বলতেছি। যে এই ধরনের অঙ্কে যেখানে তোমাকে একটা শীর্ষবিন্দু বের করতে হয়,
এই ধরনের অঙ্ক যেখানে একটা তোমাকে শীর্ষবিন্দু বের করতে হয়, যেমন সি একটা শীর্ষবিন্দু, এটা দেওয়া নেই, এটা তোমাকে বের করতে হবে। তো প্রত্যেক ক্ষেত্রে একটা নিয়মই খাটাবে, সেই নিয়ম খাটালে আর ইজি হয় অঙ্ক। সেটা কি? সেটা হলো, দেখো তোমরাই বলো। আচ্ছা আরেকটা কথা, তোমাদের এগুলো জেনে অবশ্যই তোমরা জানো, বাট তোমরা হয়তো মনে আছে কিনা জানি না, তো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তোমাকে আমাকে বলো, এই যে রম্বস আঁকলাম, এই যে বর্গ আঁকলাম, রম্বস আর বর্গের মধ্যে মিল আছে কি সেটা বলো দেখি, কে বলতে পারো? মিল কি আছে? বাহুগুলো সমান। আচ্ছা হ্যাঁ, এটা তো ভাই অন্য, হ্যাঁ এটা তো বুঝলাম, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো। আরেকটা বলো, আরেকটা যেটা শুনতে চাচ্ছি, কি মিল আছে? তার কর্ণ সমদ্বিখণ্ডিত করে, কর্ণগুলা সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটাই শুনতে চাচ্ছিলাম। যে কোণগুলা কত ডিগ্রি? এই কোণগুলা কত ডিগ্রি? সব 90 ডিগ্রি করে, ঠিক আছে। এটাই পার্থক্য হচ্ছে কার সাথে? এটাই পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রের সাথে। আয়তক্ষেত্রের যে কর্ণগুলা, এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত কিন্তু হয় না। বর্গ আর রম্বসের ক্ষেত্রে কি হয়? বর্গ আর রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু আয়ত আর সামুদ্রিক ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় না, শুধুই সমদ্বিখণ্ডিত হয়। বুঝতে পারছি কথাটা? আশা করি তোমরা এগুলো জানো, আশা করি এগুলো তোমরা জানো। চলো এবার আমরা, তো দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিন্দুটাকে আমরা ও ধরে নিই। ওকে, এই বিন্দুটাকে আমরা ও ধরে নিই। তাহলে দেখো তো, ওটা কি বিডি এর মধ্যবিন্দু না? আর ওটা কি আবার এসি এর মধ্যবিন্দু না? দেখো বিডি এর মধ্যবিন্দু ও, এসি এর মধ্যবিন্দু ও। তাহলে আমরা একটা কাজ করি, মধ্যবিন্দু বের করি। কাদের? এসি এর, এসি রেখার মধ্যবিন্দু। এসি রেখার মধ্যবিন্দু আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। আচ্ছা, মোহাম্মদ আব্দুল্লাহ আল নুমান, আমার কথা শুনতেছো কি ভাইয়া? আব্দুল্লাহ আল নুমান, একটু স্পিকারটা অন করো। আর ভাই আমাকে বলো তো মধ্যবিন্দু আমি কি লিখবো, মধ্যবিন্দু কিভাবে বের করব একটু বলো, তাড়াতাড়ি বলতে হবে। এসি এর মধ্যবিন্দু 2,5 বাই, হ্যাঁ কি বলছিলাম, ভুজদ্বয়ের যোগফল। তো এইটার ভুজ 2, এইটার ভুজ x, তো 2 প্লাস x বাই 2 হবে না? জি জি ভাই। এইটার কোটি y, আর এইটার কোটি সরি এটার কোটি 5, এটার কোটি y, 5 প্লাস y বাই 2 হবে না? জি ভাই। জি ভাইয়া। বুঝতে পারছো? হ্যাঁ, এখন কথা শুনো, তোমরা অনেকে এই কাজ করো, ও সমান সমান দাও। এই এটা কিন্তু ভুল ভাই, ও সমান সমান দিও না, ঠিক আছে? ও সমান সমান দিও না। তোমরা চাইলে এই তিনটা চিহ্ন অবিচ্ছিন্ন দিতে পারো, বাট ওটাও দেওয়ার দরকার নেই। তোমরা শুধু কি লিখবা, ঝামেলা দেওয়ার শুধু ও লিখে এই ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, কিন্তু সমান সমান দিও না, আমি এটাই বলতে চাচ্ছি। এবার নাও, এবার এই বিডি রেখার মধ্যবিন্দু জানতে চাচ্ছি। বিডি রেখার মধ্যবিন্দু, বিডি রেখার মধ্যবিন্দু ওই হবে। হ্যাঁ, তো কত? 5 প্লাস 6 divided by 17 by 2, তাহলে আমরা লিখতে পারি কত? 8 plus 9 by 11 by 2 আর 17 by 2। তো দেখো যেহেতু দুইটার মধ্যবিন্দু একই, এই যে এতটুকু লিখছো তোমরা নাকি? হ্যাঁ, যেহেতু এটা যে বিন্দু এটা একই বিন্দু, তাহলে নিশ্চয়ই এটা সমান এটা আর এটা সমান এটা। শেষ, তাহলে আমরা x5 পেয়ে গেলাম, শেষ কথা। তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে ওই সাইডে করি, আমাদের জায়গা আছে। এই তাহলে কি বলতে পারি, এটা সমান এটা। আগে একটা কথা লিখে নিও, এসি ও বিডি এর মধ্যবিন্দু একই। হ্যাঁ, তো সুতরাং কি লিখতে পারি, 2 প্লাস x বাই 2 ইজ ইকুয়াল টু 11 বাই 2, 2 2 কাটা চলে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু আসলো 11 মাইনাস 2, যেটা কত? 9। এবার এবং কি লিখতে পারি, এবং কি লিখতে পারি যে 5 প্লাস y বাই 2, 5 প্লাস y বাই 2 সমান সমান লিখতে পারি 17 বাই 2। তাহলে আমার কত আসবে, y ইজ ইকুয়াল টু 17 থেকে 5 গেলে 12। তাহলে সি বিন্দু পেয়ে গেলাম কত কত? 9,12, 9,12।
হ্যাঁ 9,12। তাহলে এই তো হচ্ছে সিস্টেম। এবার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। সি বিন্দুটা কত পেলাম? 9,12 পেলাম। এবার আমি ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। ক্ষেত্রফলটা আমি পুরোপুরি বের করব না, তোমরা করবে এই কাজটা। কিভাবে করতে হবে? যে তোমাকে প্রথমে কি বের করতে হবে? আয় হায় চিত্রটা। কর্ণদ্বয় দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এসি বের করবা, কিভাবে বের করবা? একটু দাঁড়াও। এসি বের করব হচ্ছে মাশরাফি কি এখানে? মাশরাফি বিন মুর্তজা। এই মাশরাফি, তুমি আমাকে বলো যে এসি কিভাবে বের করবা? বলেন। এই যে এসিটা যে বের করব, কিভাবে বের করব? কথা শুনতেছো আমার? বলো না। ভাইয়া আমি বললি হ্যাঁ বলো। এসি বের করবো হচ্ছে রুটওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ করতে হ্যাঁ মানে দূরত্বের সূত্র দিয়ে। হ্যাঁ দূরত্বের সূত্র দিয়ে। সোজা কথা দূরত্বের সূত্র দিয়ে বের করব। তাহলে ভিডিও আমরা দূরত্বের সূত্র দিয়ে বের করে ফেলবো, তারপর সূত্র বসিয়ে দিব। রম্বসের ক্ষেত্রফলে যারা যারা সূত্র জানেন না লিখে রাখেন। যে সূত্রটা কি? যে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল is equal to half into কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল। আর কর্ণদ্বয় কি কি? একটা হচ্ছে এসি আর বিডি। শেষ। এই নিয়মের অঙ্কগুলো পারবো। এখানে এই অঙ্কগুলাই আছে। যদি অন্যান্য বইতে যদি কোনো জটিল অঙ্ক থাকে তোমরা পারতেছো না, আর মনে হয় না পারবা, কারণ নিয়ম তো একই হবে। যেটা যতই ঘুরে ফিরে করুন পারবা। ঠিক আছে? অনেক সময় ভাই কি দেখো উদ্দীপকে কি হয় জানো? এই যে বিন্দুগুলো দেওয়া কোন স্থানাঙ্কে দেওয়া? বিন্দুগুলো বলো তো। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া না এগুলো সব? এর উদ্দীপকে আসে কেমনে? উদ্দীপকে মানে পরীক্ষায় আসে কেমনে? বিন্দুগুলো দেওয়া থাকে তোমার কি পোলার স্থানাঙ্কে। একটা বিন্দু পোলার স্থানাঙ্কে দিয়ে দিবে। আর তোমাকে বলবে যে এর ক্ষেত্রে বের করো। তাহলে তোমার ওই যে তোমার কাজ কি হবে? প্রথমে পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে যাওয়া, তারপর এই তোমার এই বাকি অঙ্কগুলো করা। তো স্যারদের আসলে এক দিলে দুই পাখি শিকার হয়ে যাবে। ক্ষেত্রে তোমার অঙ্ক হয়ে গেল, আসলে স্যাররা দেখে দিল যে তোমরা পোলার স্থানাঙ্ক বের করতে পারো কিনা। এইভাবে উদ্দীপকের প্রশ্ন আছে। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া। আমাদের কাছে আরো 10 মিনিট সময় আছে। আমরা আরো কিছু নিয়ম দেখি। আচ্ছা এই অঙ্কটা একটু দেখো যে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমরা যে অঙ্কগুলো করব না ইনশাআল্লাহ আমি আশা করি এগুলো বাইরে কলেজের পরীক্ষাগুলোতে আসবে। ঠিক আছে? তোমরা ভালো করে যদি সব যা যা বুঝাচ্ছি, যে যে নিয়মের অঙ্কগুলো বুঝাচ্ছি ওগুলো অঙ্ক যদি বাসায় করতে পারো, তোমরা শিওর থাকতে পারো যে পারবা পরীক্ষায়। দেখো এটা হচ্ছে প্রশ্ন। এবার আমরা একটা চিত্র আঁকবো। ছটা সমীকরণ আছে। এবার আমরা চিত্র আঁকবো। হ্যাঁ ভাই কি বললাম আমি বুঝি নাই, আবার বলো তো। যদি 6টা সমীকরণ আছে সমাধান করতে হবে। কি হবে ভাইয়া একটু আস্তে বলো, কি বলছো ভাইয়া? আরেকবার বলো ভাইয়া। এই যে দেখো এই প্রশ্নটা বুঝি
উদ্দীপকে তোমার এই চিত্র দিয়ে দিবে, আর কিছুই বলবে না। তারপর বলবে শুধু প্রশ্নে যে এবিসির স্থানাঙ্ক বের করো। এর মানে কি, মধ্যবিন্দুগুলো দিয়ে দিচ্ছে, তোমাকে বলছে শীর্ষ বের করতে। যদি শীর্ষ দিয়ে দিত আর মধ্যবিন্দু বের করতে বলতো তাহলে কোনো ব্যাপারই ছিল না, মধ্যবিন্দু সূত্র বসালে হয়ে যেত। তাহলে অঙ্কে এখন কি করছে, মধ্যবিন্দু দিয়ে দিছে, মধ্যবিন্দু দেওয়া, তোমাকে কি বের করতে হবে, শীর্ষ বের করতে হবে। তাহলে এই কোনো সমস্যা, এই বলো কোনো সমস্যা আছে শীর্ষ বের করতে? কিভাবে বের করবা একটু তোমরা, তোমাদের একটু তোমাদের একটু বলো চিন্তা ভাবনা কি এই ব্যাপারে, কিভাবে বের করবা? সমীকরণ নির্ণয় করব, সমাধান করব। মধ্যবিন্দু হ্যাঁ, বিন্দুতে মধ্যবিন্দু সূত্র সমীকরণ অ্যাপ্লাই নির্ণয় করব, করব, সমীকরণ বের করব আর সমীকরণকে সমাধান করব। গুড। সমাধান করব। হ্যাঁ, এরকম অঙ্ক যখন আমরা পরের চ্যাপ্টার করব সেখানেও কিন্তু থাকবে বুঝছো, তো অবশ্যই করে ফেলো। বাস পরের চ্যাপ্টারে বলবে কি, পরের চ্যাপ্টারে শীর্ষ বের করতে বলবে না, তোমাকে বলবে কি ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করতে হলে এবিসি ত্রিভুজের তোমাকে আগে শীর্ষ জানাই লাগবে, তারপর ক্ষেত্রফল বের হবে। ওই নিয়মটা আমরা দেখবো, ওই চ্যাপ্টারে আসলে কথা বলবো। তো তোমরা তো বুঝে গেছো অঙ্ক 4 সমান সমান কি লিখবা বলো? x1 plus x2 divided 2 2 আর 2 সমান কি লিখবা? y1 plus y2 divided by 2। এই যে divided 2। হ্যাঁ, তাহলে এখান থেকে দুটো সমীকরণ পেলাম, x1 plus x2 is equal to 8, y1 plus y2 সমান সমান 4। এটাকে দিতে পারো 1 নাম্বার সমীকরণ, এটাকে দিতে পারো 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, সবাই বুঝতেছো তো? আশা করি সবাই বুঝতেছো, সবাই বসে আছো, মানে মনোযোগ দিতেছো ক্লাসে। এবার আসো দেখো, এই যে 2 সমানে আবার এইখানকার কথা বলি, এই যে এটা 2 সমান কত লিখবো? x2 plus x2 divided 2। আবার 4 is equal to লিখবো y2 plus y3 divided by 2। তাহলে কি লিখবো, y2 plus y3 is equal to 8। 4। এখন আরেকটা সমীকরণ লিখতে হবে না, বলো তো কে বাকি? 5,0 বাকি, একটা 0 দিয়ে দিয়েছে, তাহলে তো অঙ্ক আরো সোজা হয়ে গেল। এই দেখো আরেকটা লিখতেছি, এখানে এখানে লিখতেছি আরেকটা। ওকে ভাইয়া। নুসরাত জাহান শুনতেছো আমার কথা? নুসরাত জাহান আমাকে বলবে যে আমি এখানে কি লিখবো, 5 is equal to কত লিখতে পারি বলো? সবাই কি পারতেছি? ভাইয়া শুনতেছো কথা নুসরাত জাহান? তুমি বুঝতে পারছো যে 5 সমান কত লিখবো? 5 সমান লিখবো কি, এটা লিখবো, ঠিক লিখছি বলো? এই যে এবার আমি আর বাকিটা লিখলাম না, 0 is equal। এবার তোমরা বলো, তোমরা যদি এই সমীকরণটা সমাধান করতে পারবে না? এটাকে দিলাম 5 নাম্বার সমীকরণ, 1 2 3 4, এটাকে দিলাম 5 নাম্বার। এবার দেখো 1 আর 5 যদি সমাধান করো, 1 আর 5 যদি সমাধান করো, কে কে কাটা চলে যাবে? x1 কাটা যাবে। তাহলে এরকম কিছু একটা পাবো যে x2 x3 কিছু একটা পাবো। তার সাথে কি এটা সমাধান করলে কি আমার মান বেড়ে যাবে না বলো তো? এটার সাথে এটা সমাধান করলে আবার আমার মান পেয়ে যাচ্ছে। এভাবে কি সমাধান করতে পারো তো সবাই নাকি? ছোটবেলার কাজ পারি না? পারবো। হ্যাঁ, একটু রিপিট করবেন? আমি বললাম কি যে তুমি যদি 1 এর সাথে 5 কে সমাধান করো, মানে কি সমাধান মানে কি অপনয়ন বা প্রতিস্থাপন করো, তাহলে তো x1 কাটা যাবে, তাই না? না, তাহলে কি তুমি এরকম একটা সমীকরণ পাবা না, x2 x3 সামথিং কিছু একটা পাবা এখানে। এটা আরেকটা সমীকরণ পেলা। এই সমীকরণের সাথে তুমি এই সমীকরণ যদি যোগ বিয়োগ করো, তাহলে কি তুমি একজনের মান পেয়ে যাবে না? ওই মানটা এখানে বসাই দিবা, আরেকজনের মান পেয়ে যাবে, ওইটার মান এখানে বসাই দিবা, আরেকজনের মান পেয়ে যাবে। তো তিনটা x পেয়ে গেছো তুমি, রাইট? জি রাইট। তারপর একই ভাবে এখানে এই কাজ করব, এখানে y এর ক্ষেত্রে একই কাজ করব, তাহলে পেয়ে যাবো আরেকটা। পারবো, সহজ অঙ্ক। এসব অঙ্কে বাসায় তাড়াতাড়ি করে ফেলবে, এগুলো নিয়ে বসে থাকো না যে 2-3 দিন লাগে এগুলো করতেছো। এগুলো ছোট ছোট জিনিস, যত তাড়াতাড়ি শেষ করে ফেলবা তত ভালো। এবার আসো এই ভর কেন্দ্রের কিছু কথা বলি। ভর কেন্দ্র কাকে বলে?
ত্রিভুজের মধ্যমাদ্বয় যে বিন্দুতে ছেদ করে তা মিলিত হয়। ত্রিভুজের মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। তাহলে ধরে নাও এই যে একটা মধ্যমা, মধ্যমা কাকে বলে জানি? কোন এক শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। রাইট। তাহলে তোমার এই যে হচ্ছে ভরকেন্দ্র জি, এটাকে জি ধরে নাও। এবার এই যে এবার তোমরা আরেকটা কথা আমাকে বলো, এটাকে জি দ্বারা প্রকাশ করো, ঠিক আছে? ভর কেন্দ্রের ক্ষেত্রে একটা কথা আমরা সবাই জানি, আশা করি, যে ভর কেন্দ্র প্রতিটা মধ্যমাকে একটা অনুপাতে ভাগ করে, জানি কি? 2:1 অনুপাতে রাইট। তো মনে রাখবেন যে AG = GB কত হবে? 2:1। ঠিক একই ভাবে CG = GF কত হবে? 2:1। ঠিক একই ভাবে BG = GE 2:1। এই অনুপাতগুলো দিয়ে কিন্তু প্রমাণ আসছে একটা সূত্রে, যে ভর কেন্দ্র বের করবা কিভাবে? ভর কেন্দ্র বের করার সূত্র এটা। ভর কেন্দ্র জি এর ভুজ বের করতে হবে আর কোটি বের করতে হবে। তো ভুজ কি হবে? জিডি কিভাবে 2:1 হলো বুঝতে পারলাম না। এটা কি তোমরা উপপাদ্য প্রমাণ করছো না? ছোটবেলা থেকে 9-10 এ উপপাদ্যের এক্সট্রা গুলো ছিল না? দেখাও যে ভর কেন্দ্র আমরা ছোটবেলা আগে প্রমাণ করে আসছি ভাইয়া, যে ভর কেন্দ্র কেন মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এটা প্রমাণ আমি এখন আর দেখাতে চাচ্ছি না, সময় চলে যাবে। এগুলা করছি ভাইয়া, আমরা ছোটবেলায় শিখে আসছি, ঠিক আছে? যে একটা ভর কেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। ওকে? তো সেই লজিকটা খাটিয়ে এই সূত্রটা আসছে যে ভর কেন্দ্র পাবা কিভাবে? ভুজগুলার যোগফল ডিভাইড বাই 3। কেন 2:1 হয় এর ব্যাপারে যদি জানতে চাও পরে সময় থাকলে বলবো, বাট আপাতত তোমরা ছোটবেলার বইগুলো দেখলেই খুঁজে পেয়ে যাবে যে কেন 2:1 এর অন্তর্ভুক্ত করে। আচ্ছা যাই হোক, এই যে ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র বের করার ফর্মুলা এটা। এখন যেগুলো দেখো এগুলো কতে বারবার আসছে, কি আসছে? তিনটা শীর্ষ দিয়ে দিয়েছে, বলছে ভর কেন্দ্র বের করো। স্যার দেখে কতে এটা ফেভারিট কোশ্চেন, তো কতে আসছে এটা তোমরা অবশ্যই দাও, সমস্যা নাই। ভর কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় কি করতে পারি বলো তো? তাহলে কি এই দুজনের মধ্যে কি 0 হবে? কোটিচির হবে। y সমান যদি হ্যাঁ, যদি প্রশ্নে বলে দেয় যে ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, সোজা ভাষায় এটা সমান সমান কত লিখে দিব? 0 লিখে দিব। যদি প্রশ্নে বলে যে ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, সোজা ভাষায় এটা সমান সমান আমরা 0 লিখে দিব। তারপর অঙ্ক মিলে যাবে যেটা বের করতে বলছি। লাস্ট অঙ্ক করতেছি, দেখো লাস্ট অঙ্ক করতেছি। লাস্ট অঙ্ক মানে আমি লাস্ট করতেছি। তোমাদের বাসায় কোনো সমস্যা হলে, কোনো অঙ্ক মিলাইতে পারতেছো না, आंसर মিলতেছে না, প্রশ্ন তুলে ওই অঙ্কটার ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করব। ওকে? কেউ যাতে না ভুলি। এবার আসো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করতেছি লাস্ট। সেটা কি আজকে লাস্ট অঙ্ক এটা। এবিসি ত্রিভুজের এটাও তোমরা এখন পারো। ছোট ছোট অঙ্ক। আমি বুঝলাম না এই প্রশ্নটা কেন করলো। এই প্রশ্নটা তো হাস্যকর প্রশ্ন। দেখো কেন, এখানে একটা প্রশ্ন বলে দিছে যে জি বিন্দু,
এডি রেখাংশকে এমন ভাবে অন্তর্বিভক্ত করে যেন AG:GD হয়, মানে AG:GD 2:1 হয়। জি বিন্দুর স্থানাঙ্ক বের করো। এই যদি আমাকে জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় আমার কি লাগে, সূত্র কি দিছি? তিনটা শীর্ষবিন্দু জানলেই না আমরা এই জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, বলো তো? জি জি স্যার। ভাইয়া পারবো। তাহলে আমাকে তো তিনটা শীর্ষ দিয়েই দিছে, তাহলে এত কথা বলার দরকার কি? এই যে এই কথাটা বলার দরকারটা কি ছিল আমি বুঝলাম না। স্যার হতে পারে বিভ্রান্ত করার জন্য বলছে। না না না, আচ্ছা শোনো, একটা কথা হইতে পারে জি বিন্দু যে ভর কেন্দ্র এটা তুমি কেমনে বুঝলা? এটা তোমাকে প্রশ্নে বলতে হবে না। এই দেখো অনুপাতটা দিয়ে দিছে কত, অনুপাতটা 2:1 দিছে, তাহলে 100% এটা ভর কেন্দ্র। আচ্ছা এটা বুঝে নিও, ঠিক আছে? যে এটা যে ভর কেন্দ্র, সেই জিটা যে ভর কেন্দ্র এটা বুঝে নিও, ঠিক আছে? তো সোজা কথা বলতে পারতো না জি বিন্দু ভর কেন্দ্র স্থানাঙ্ক বের করো, এত কাহিনী করা দরকার কি ছিল? আচ্ছা পারবো না, এটা সূত্র বসালে হয়ে যাবে না? পারবো ভাইয়া। সূত্র বসালেই হয়ে যাবে। আমি আজকে আর কিছু করাচ্ছি না, আজকে আমাদের এই চ্যাপ্টার আমরা সাকসেসফুলি আশা করি শেষ করতে পারছি। এখন তোমাদের কাজ পুরোপুরি যদি শেষ করতে চাও, 100% কমপ্লিট করতে চাও, তোমাদেরকে বাসে করতে হবে, সমস্যা বের করতে হবে, সমস্যা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা কি করব? ম্যাথ ক্লাসে। নেক্সট দিন আমরা ম্যাথ ক্লাসে পরের চ্যাপ্টার করব ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সেটাতেও আমার একদিন লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা পরের যে চ্যাপ্টার 3.3 ওটাও সহজ চ্যাপ্টার, ওটাও আমার একদমই একটা ক্লাসের মধ্যে আমি শেষ করে দিতে পারবো কোনো সমস্যা ছাড়াই। আর তোমাদের কাজ কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যারা 3.1 করেন নাই তারা 3.1 করবেন, যারা 3. আজকে যে করালাম 3.2 করবা। 3.1 3.2 কমপ্লিট করে যে সব অঙ্কের সমস্যা হয়েছে সেই সব অঙ্ক ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। শেষ। আর কিছু বলার আছে আমার? বলো ভাইয়া। আমি গ্রুপে অ্যাড নেই, আমি গ্রুপে অ্যাড নেই। গ্রুপে অ্যাড নাই তো তাহলে সমস্যা নেই, নীলা ভাই তোমাদেরকে অ্যাড করে দিবে, তো নীলা ভাইকে বলবা হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের ক্লাস কি সবাই বুঝতে পারছি? আজকের ক্লাস অনেকগুলো কঠিন লাগছে, সুন্দর লাগছে? হ্যাঁ, কোন রাইটারের বইটা করাচ্ছেন? আমি করাচ্ছি রফিকুল ইসলাম স্যারের বই, রূপন্তী প্রকাশনী, এই বইটা। বাট যাদের কেতাবউদ্দিন আছে তাদেরও চলবে, তাদের আমি কেতাবউদ্দিন আর এটাকেই বেশি প্রেফার করি এসইউ আহমেদের চেয়ে। তো যাদের কাছে এসইউ আহমেদ আছে তাদেরকে বলবো ভাইয়া তোমাদের বইতে অনেকগুলো অঙ্কই নাই, তোমরা যদি এই দুটার যে কোনো একটা বই কিনে ফেলো তাহলে তোমাদের জন্য ভালো হবে। এসইউ আহমেদ রাখো না, এসইউ আহমেদের অনেকগুলো অঙ্কই দেখো অনেক সোজা সোজা অঙ্ক দেওয়া, অনেক সোজা সোজা অঙ্ক, যেগুলো অঙ্ক আর কি খুব অনেক শিখতে পারবো না। তোমরা যদি রূপন্তী বা কেতাবউদ্দিন স্যারের বই কিনো ওটা তোমাদের কাজে দিবে, সুন্দর সুন্দর মজাদার অঙ্কগুলো আছে। হ্যাঁ বলো। অক্ষরপত্র বইটি অক্ষরপত্র অসীম কুমার স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো খারাপ চলবে, সমস্যা নেই। বাট এসইউ আহমেদ যাদের আছে তাদেরকে আমি বলবো ভাইয়া তোমরা এসইউ আহমেদকে যদি সাথে এসইউ আহমেদ কিনছো ভালো কথা, পাশাপাশি যদি তোমরা কেতাবউদ্দিন স্যারের বই রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? কেতাবউদ্দিন স্যারের বইটা রাখো সবাই, কেতাবউদ্দিন তোমার ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেস্ট বই ম্যাথের, ওকে? আর কিছু বলার আছে আজকে যা যা পড়াইছি ম্যাথের উপরে কিছু বলবা? না ভাইয়া। আগে ক্লাসের রেকর্ডিং কি আছে? আমি আসলে গত ক্লাসটা করতে জি প্রত্যেকটা রেকর্ডই আছে, ঠিক আছে? আপনারা হচ্ছে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি, ফেসবুক ওখানে দেয়া আছে রেকর্ডটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে তোমরা রেকর্ড পেয়ে যাচ্ছ। আর সবাই যা যা দিছি আজকে পড়া অবশ্যই বাছাই করে ফেলবে, ওকে? আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আপনাদের কেমিস্ট্রি ক্লাস আছে 7টায়, ঠিক আছে? সবাই অ্যাটেন্ড করেন, পরে এসএমএস চলে যাবে। এই 7টায় কেমিস্ট্রি ক্লাস আছে। গ্রুপে রেকর্ডিং ভাইয়া ক্লাস বলেন। দেন নাই তো? জি ভাইয়া। ভাইয়া রেকর্ডিং ক্লাসগুলো দেন নাই? ভাইয়া গ্রুপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে না, আমাদের ফেসবুক গ্রুপে। হোয়াটসঅ্যাপে তো রেকর্ড গুলো ক্লাস দেওয়া যায় না, আমরা ফেসবুক গ্রুপে প্রত্যেকটা ক্লাসেই শেষ হওয়ার পরে 1 ঘন্টার মধ্যে আমরা আপলোড। ফেসবুক গ্রুপে এখনো অ্যাপ্রুভ করে নাই আমাকে।
আচ্ছা, আপনার নাম হচ্ছে নুসরাত নাকি যেন, একজনকে শুধু অ্যাপ্রুভাল এখনো করা হয়নি, যারা পিটি স্যার সবাইকে অ্যাড করা হয়েছে, যারা ভর্তি হয়েছেন তারা হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে ভর্তি অ্যাড হতে পারবেন। আমাদের 7টায় কেমিস্ট্রি ক্লাস আছে, ঠিক আছে? ভাইয়া ভর্তি কিভাবে হবো? আগামীকালকে বায়োলজি আর হচ্ছে আপনার মেবি ফিজিক্স ক্লাস আছে। যদি কেউ কখনো ফোনে এসএমএস না পান আমাকে ডিরেক্টলি কল দিবেন, ঠিক আছে? আপনার সাথে সাথে ভাইয়া এসএমএস ভর্তি হবো কিভাবে? ভর্তি হবেন আমাদের যে কাস্টমার কেয়ার এর নাম্বারটা যেটা দেওয়া আছে ওটাতে কল দিয়ে ভর্তি হতে পারবেন। নাম্বার আছে আপনার কাছে? কোন নাম্বার? নাম্বার আমাদের একটা নাম্বার দেয়া আছে 88 শেষে 07222575388। ওকে ঠিক ভাইয়া আছে, যে কোনো সমস্যা ওই নম্বরে কল দিয়েন, ঠিক আছে? সমস্যা না, আপনার হচ্ছে কালকে পর্যন্ত, কালকের ক্লাসটাও ফ্রি পাবেন, মানে হচ্ছে শনিবার থেকে টোটালি যারা পেইড হবে তাদেরকে ক্লাসগুলো নেওয়া হবে। আর আগামীকালকেও 2টা ক্লাস আছে, একটা বায়োলজি আর একটা হচ্ছে ফিজিক্স, আর আজকে 7টায় আছে রসায়ন ক্লাস আছে। কালকে পর্যন্ত সময় আছে, ভর্তি হতে পারেন, সমস্যা নেই। আমাদের শনিবার থেকে যেটা হবে টোটালি পেইড হবে, যারা শুধু ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে ক্লাস হবে, তাদের কাছে লিংক যাবে, ঠিক আছে? 7টা ক্লাসের জন্য প্রিপারেশন নেন, সবার ফোনে এসএমএস চলে যাবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।